আজকে তোমাদেরকে লেকচার 73তে গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। তো গ্যাসের গতিতত্ত্ব শুরু করার আগে প্রথমে গ্যাসের যে অণুগুলো আছে তার যে বিহেভিয়ারগুলো, মানে কীরকম হয় গ্যাসের গতিতে, গ্যাসের অণুগুলো কীভাবে চলাচল করে সেই বিষয়টা নিয়ে একটা কথা বলবো। দেখো, প্রথমে হচ্ছে কি যে ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি জিনিসটা কি? এই ধরো মনে করো আমি একটা পাত্র নিচ্ছি, ঠিক আছে? তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, ধরো এই যে পাত্রটা নিচ্ছি, এই পাত্রের মধ্যে যদি কিছু পরিমাণ যদি জল নাও, ঠিক আছে, জল নাও, তার মধ্যে ফুলের রেণু রাখো, তাহলে ফুলের রেণুগুলো দেখবে পাত্রের মধ্যে কীরকমভাবে চলাচল করবে। দেবে এই প্রথমে হচ্ছে এরকমভাবে গেল, ঠিক আছে, তারপর এরকমভাবে গেল, তারপর এরকম, ঠিক আছে, তারপর এরকম, আবার এরকম, তারপর এরকম, এরকম করে পাত্রের মধ্যে কিন্তু চলাচল করবে। মানে ধরো এরকম গেল প্রথমে, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম, এরকম 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 করে, ঠিক আছে, কোনো নির্দিষ্ট কোনো কিন্তু গতি নেই। এই যে এলোমেলো যে গতিটা, এই এলোমেলো গতিটাকে বলা হচ্ছে ব্রাউনীয় গতি, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে কি, মানে গ্যাসের অণুগুলোই এরকমভাবে একটা পাত্রের মধ্যে চলাচল করে, ঠিক আছে। এবার এই যে এই গতিটা প্রথম বিজ্ঞানী রবার্ট ব্রাউন প্রথম দেখেছিলেন বলে তার নাম অনুযায়ী হচ্ছে ব্রাউনীয় গতি, ঠিক আছে। তো ব্রাউনীয় গতি পালন করবে। ব্রাউনীয় গতি, ঠিক আছে। এই গতিটা কি? ঠিক আছে, গ্যাসের অণুগুলি লিখবে পাত্রের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে নিরবিচ্ছিন্ন বা অনিয়মিত ও এলোমেলো গতিতে যেভাবে চলাচল করে, ঠিক আছে, তাকে ব্রাউনীয় গতি বলে। এবার এই গতিটা প্রথম মানে বিজ্ঞানী রবার্ট ব্রাউন প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বলে তার নাম অনুযায়ী হয়ে গেছে যে এই গতিটাই মানে ব্রাউনীয় গতি। তবে যদি কিছু বিশেষ বৈশিষ্ট্যগুলো বলতে চাও তাহলে এখানে বলতে পারো যে পাত্রটা এই যে এই গতিগুলো থাকছে এটার মধ্যে কি তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু এই যে গতিগুলো কিন্তু বৃদ্ধি পায়, ঠিক আছে। এই যে গ্যাসের অণু গতিটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে। আর অণুগুলো যে ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র হয় যে যত ক্ষুদ্র হচ্ছে তত কী হচ্ছে, এই অণুগুলো কিন্তু গতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। বৈশিষ্ট্যের মধ্যে তোমরা এই দুটো লিখতে পারো যে গ্যাসের অণুগুলোর তাপমাত্রা বৃদ্ধি পেলে গতি বৃদ্ধি পায়, আর অণুগুলো ক্ষুদ্র বলে গতিটা কি ততটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যত ছোটো হবে তত কিন্তু সেটা ক্ষেত্রে গতিটা বৃদ্ধি হবে। এই ব্রাউনীয় গতির মধ্যে আসে। এবার ব্রাউনীয় গতির মোটামুটি এইভাবে যে এলোমেলো গতি চলাচল করছে, এই গ্যাসের গতীয় তত্ত্বের কিছু স্বীকার্য আছে। এই স্বীকার্যগুলো তোমাকে করতে হবে যে গ্যাসের গতীয় তত্ত্বের ঠিক আছে। এবার গ্যাসের অণু গতিতত্ত্বের মধ্যে প্রথমে দেখো একটা ব্যাপার বলতে পারি যে গ্যাসের অণুগুলি হচ্ছে সর্বদাই কিন্তু গতিশীল থাকছে, মানে পাত্রের মধ্যে কিন্তু সর্বদাই। তাহলে এক নম্বর পয়েন্টের মধ্যে লিখবে গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল। দ্বিতীয়, ঠিক আছে, এই যে গ্যাসের অণুগুলো কী হচ্ছে দেখো, পাত্রের দেওয়ালে কিন্তু ধরো যে পাত্রটা রাখো,
লম্বভাবে, ঠিক আছে, সরাসরিভাবে বল প্রয়োগ করছে। যদি বলো যে এরকমভাবে বলটা প্রয়োগ করছে, এরকমভাবে নয়, মানে তির্যকভাবে বলটা প্রয়োগ করে না, লম্বভাবে বলটা প্রয়োগ করে। আমি ওই জন্য ক্রস চিহ্ন দিলাম নিচেটা, ওপরটা ঠিক চিহ্ন দিলাম, মানে লম্বভাবে। তাহলে গ্যাসের অণুগুলো লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে সেটা একক ক্ষেত্র বলে। তাহলে এটা করবে যে গ্যাসের অণুগুলি লম্বভাবে পাত্রের দেয়ালে ঠিক আছে, গ্যাসের অণুগুলি লম্বভাবে পাত্রের দেয়ালে বল প্রয়োগ করে একক ক্ষেত্রফলে এই বলকে গ্যাসের চাপ বলা হয়। ঠিক আছে, 3 নম্বর, এটা দেখো যে ফ্যাক্টরটা এখানে হচ্ছে যে ব্রাউনীয় গতির ক্ষেত্রে যখন বললাম যে গ্যাসের অণুগুলো এলোমেলোভাবে গতিশীল থাকছে, এই জন্য কি এদের মধ্যে একটা সংঘর্ষ হয়, মানে এলোমেলো গতিতে চলে, তো তাহলে একটার সাথে আরেকটা সংঘর্ষ হয়। এই সংঘর্ষটা কী হচ্ছে, সংঘর্ষের পরে এ যে কিছুটা পথ এক দূরত্ব অতিক্রম করবে সেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে মুক্ত পথ। তাহলে এদের যে সংঘর্ষটা হচ্ছে, মানে একটা অণুকে যখন ধাক্কা মারছে, এখানটা ধরো এখানে গিয়ে ধাক্কা মারলো, তাহলে এই গতিটার জন্য এই যে সংঘর্ষটা হচ্ছে, এই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে গ্যাসের অণুগুলো, এটা লিখবে যে গ্যাসের অণুগুলি পরস্পরের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, পরস্পরের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। তার মানে কি, এই যে সংঘর্ষটার পূর্বে যা মোট ভরবেগ থেকে সংঘর্ষের পরে মোট ভরবেগটা সমান হয়। ঠিক আছে, গ্যাসের অণুর ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার করবে যে গ্যাসের অণুগুলি সংঘর্ষের পর যে দূরত্ব অতিক্রম করে তাকে গড় মুক্তপথ বলা হয়। ঠিক আছে, এবার গড় মুক্তপথের যে ব্যাপারটা আছে, গড় মুক্তপথটা ধরো আমি বললাম যে এখানে একটা গ্যাসের অণু আছে, ঠিক আছে, এইখানে একটা গ্যাসের অণু আছে, তাহলে এইখানে ধরো গ্যাসের অণুটা এটা এর মধ্যে চলে গেল, ঠিক আছে, এইখানে গ্যাসের অণুটা এখানে গ্যাসের অণুকে ধাক্কা মারলো, তাই ধাক্কা মারার পর আবার এতটা গেল, ঠিক আছে, আবার এখানে গিয়ে ধাক্কার পর এতটা দূরত্ব চলে গেল, এবার এইখানেও ধাক্কা হয়, তাহলে আমরা যদি বলি আরও ধাক্কা মারার পর এইখানে গেল, তাহলে টোটাল মনে করো এইখানে একটা ধাক্কা হয়েছে, এখানে একটা ধাক্কা হয়েছে, দুটো ধাক্কা। তাহলে টোটাল যদি মনে করো যে এখানে ডিস্টেন্স গেছে ডি ডিস্টেন্স, আর যদি মনে করো দুটো সংঘর্ষ, তাহলে এখানে যদি বলে এন সংখ্যক, মানে গড় মুক্তপথটি কী হবে দেখো, ল্যামডা সমান কি টোটাল যতগুলো সংঘর্ষ হয়েছে বলছি না, টোটাল মানে সংঘর্ষ হওয়ার পর সংঘর্ষ হয়ে হয়ে যখন লাস্টে টোটাল যে দূরত্বটা গেছে সেটা ধরো ডি, এবং সংঘর্ষ আমি যদি বলি এন সংখ্যক হয়েছে, তাহলে ল্যামডা সমান হচ্ছে গড় মুক্তপথ। ঠিক আছে, গড় মুক্তপথ এটা সমান কী হবে, ল্যামডা সমান ডি বাই এন। ঠিক আছে, এবার এনটা হচ্ছে কি, ডিটা কী হচ্ছে, ডিটা হচ্ছে ধরো এইখানে মুক্ত পথটা,
তাহলে মানে টোটাল যেটা পথ সেটাকে হচ্ছে আমি যদি যতগুলো সংঘর্ষ হলো সেটা যদি ভাগ দিই তখন সেটাকে গড় মুক্ত পথ। তাহলে গড় মুক্ত পথে যদি মনে করো আমি যদি বলি যে ধরো 20 সেন্টিমিটার গেছে, ঠিক আছে, এর মধ্যে ধরো 5টা সংঘর্ষ হয়েছে, 5টা কলিশন, ঠিক আছে, 5টা কলিশন যদি হয় তাহলে গড় মুক্ত পথ কত হবে? তাহলে 20/5 মানে হচ্ছে 4, 5 4 20, তাহলে 4টা, এটা হবে কি গড় মুক্ত পথ, ঠিক আছে। এটা এবার তো তোমাদের দেখাচ্ছি যে গ্যাসের অণুর যে বেগগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে দেখো হচ্ছে গড় বেগ, তারপর হচ্ছে গড় বেগের হচ্ছে বর্গটা, বর্গবেগ বলতে পারো, আর বর্গ বেগের হচ্ছে বর্গমূল মানে আরএমএস ভেলোসিটি। তা বর্গবেগ মানে এটার আগে আমি গড় বেগের ব্যাপারটা আগে বলি। দেখো গ্যাসের গড় বেগ, ঠিক আছে, গ্যাসের গড় বেগটা হলো কি মানে অ্যাভারেজ ভেলোসিটি। ধরো গ্যাস অণুগুলো আমি এদিকে ধরছি, ধরো একটা কোণা ধরো এদিকে যাচ্ছে C1 বেগ নিয়ে, আর একটা ধরো যাচ্ছে এইদিকে C2 বেগ নিয়ে, ধরো এটা এদিকে যাচ্ছে C3 বেগ নিয়ে। এবার কি যদি আমি গড় বেগটা হিসাব করতে চাই, নর্মালি আমরা কি বলি, ধরো আমি প্রথমে একদিকেই দেখাচ্ছি, ঠিক আছে, প্রথমে একদিকে যে কোণাগুলো একদিকে যাচ্ছে, তাহলে তোমরা এখানে একটা সমস্যা বুঝতে পারো কী হচ্ছে। ধরো এই একটা কোণা বলছি, সেটা ধরো এদিকে একটা বেগ নিয়ে যাচ্ছে C1, তবে এটা ধরো আবার আরেকটা গেল C2 বেগ নিয়ে, তারপর ধরো আরেকটা যাচ্ছে ধরো C3 বেগ নিয়ে। তাহলে আমি যদি বলি যে C বার মানে গড় বেগ, তাহলে এটা কী হবে C1 প্লাস C2, আমি দুটো নিলাম, প্লাস ডট 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 করবে CN, যে এখানে N সংখ্যক অণু থাকে, বাই নিচে হচ্ছে অণু সংখ্যাটা দিয়ে ভাগ দেবো, ঠিক আছে, N সংখ্যা। N হচ্ছে এখানে কি গ্যাসের অণু সংখ্যা, N হচ্ছে গ্যাসের, ঠিক আছে, অণু সংখ্যা মানে যতগুলো অণু আছে এখানে গ্যাসের অণু সংখ্যা দিয়ে আমি ভাগ দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, যখন গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে ধরো এখানে বেগটা দিয়েছি আমি, এবার একটা ধরো ভেক্টর হিসাব যদি আমি রাখি, তাহলে একটা অণু হচ্ছে আমার এইদিকে যাচ্ছে C1 বেগ নিয়ে, আর একটা ধরো এইদিকে যাচ্ছে উল্টো দিকে ধরো C2 বেগ নিয়ে। এবার এই ক্ষেত্রে কি হয়, ধরো আমাদের যদি ভেক্টরে ক্যালকুলেশন করি, তাহলে এই বেগ দুটো যদি সমান হয়ে যায়, মানে C1 আর C2 যদি সমান হয়ে যায়, তাহলে আমি যখন যোগ করব যে C1, এখানে দেখো ভেক্টরের রুল রয়েছে, এটা কিন্তু -C1 হয়ে যাবে, ঠিক আছে, মানে উল্টো দিকে আছে যেহেতু, C2টা হচ্ছে -C1 অপর দিকে, ঠিক আছে, মানে টোটাল C1 প্লাস এখানে কি হচ্ছে মানে C2 যেটা বলছি এটা অ্যাকচুয়ালি -C2, ঠিক আছে, মাইনাসের উল্টো দিকে, তাহলে এই C2 সমান হবে যে C1 হয়, তাহলে -C1 বাই নিচে যখন আমি দুটো সংখ্যা দিয়ে যখন ভাগ দেবো, ধরো এখানে ধরো আমি N সংখ্যা দিয়ে যদি ভাগ দিই, N মানে এখানে দুটো কোণা আছে, তাহলে অ্যাকচুয়ালি আলটিমেট কিন্তু 0 চলে আসবে। এই সমস্যাটা কিন্তু সমাধানের জন্যই গ্যাসের অণুক্ষেত্রে আরএমএস ভেলোসিটিটা এসছে। মানে আমি ধরো এটা আরএমএস ভেলোসিটি মানে কি, এই যে বেগটা রাখছি, তাহলে আমি C1 একটা এইদিকে রেখেছি, তার স্কোয়ার নিচ্ছি, প্লাস ধরো C2 তার স্কোয়ার নিচ্ছি, দুটো কোণা নিয়েছিলাম 2 দিয়ে ভাগ, তার রুট। তাহলে এইটা করলে দেখো এই যে মাইনাসের সমস্যাটা, মানে দুটো বেগ যে টোটাল গড় বেগটা আমার 0 চলে আসছিলো, এটা কিন্তু অ্যাকচুয়াল হবে না। এই জন্য কিন্তু পরবর্তীকালে আরএমএস ভ্যালুটা কিন্তু ক্যালকুলেশনের মধ্যে এসছে। তো এইটা হলো তোমাদের গড় বেগের ধারণা। এবার আমি যখন তোমাদেরকে দেখাবো, দেখো গড় বর্গবেগ, ঠিক আছে, গড় বর্গবেগ, গড় বর্গবেগ মানে ধরো যে অণুগুলো আমি নিয়েছিলাম সেই অণুগুলোরই আমি গড় বর্গবেগটা মানে কি সি বারের স্কোয়ার, এটা দিচ্ছি C1 স্কোয়ার প্লাস ধরো এরকম C2 স্কোয়ার প্লাস ডট ডট করে দিলে প্লাস CN মানে N সংখ্যক অণুর ক্ষেত্রে লাস্ট অণু যেটা থাকছে তার ক্ষেত্রে বেগের বর্গ বাই নিচে হচ্ছে এখানে N, ঠিক আছে। এইটা হচ্ছে কি গড় বর্গবেগ। এবার এই সমস্যাটা যখন এই গড় বেগটা 0 হয়েছিল দেখালাম তোমাদেরকে, তো সেটা সমস্যার জন্য কিন্তু পরবর্তীকালে আরএমএস ভ্যালুসিটি এলো, মানে হচ্ছে গড় বর্গ বেগের বর্গমূল, ঠিক আছে, গড় বর্গ বেগের বর্গমূল। এটা দেখো এই টার্মটা কীরকম, এবার এটার ক্ষেত্রে দেখো যখন আমি সি বার যেটা বললাম মানে সি, এটাকে আমি বলছি CRMS,
CRMS, মানে এই যে সি বার বললাম C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস ডট ডট করে মনে করো CN স্কোয়ার দেখালাম, এর ধরো এন মানে যতগুলো অণু থাকে সেটা দিয়ে ভাগ, তার বর্গমূল। এটা কি বলা হচ্ছে কিন্তু গড় বর্গবেগের বর্গমূল। টোটাল যেটা স্কোয়ার হচ্ছে হিসাবটা তাকে অনুসংখ্যা দিয়ে ভাগ করে দেওয়ার পর যেটা রুট হবে। ধরো আমি এখানে বলি দুটো কোণা আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা জিনিস এখানে দেখাচ্ছি, মানে দুটো কোণার ক্ষেত্রে ধরো আমি বলছি একজন যাচ্ছে ধরো এই দিকে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, ঠিক আছে। টোটাল বলছি একজন, ধরো আমি বলছি সাপোজ এত তো কম হয় না, তাহলে আমি 2 মিটার পার সেকেন্ড একটা রাখছি এমনি অঙ্কর ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে একটা আমি ধরলাম কোণার ক্ষেত্রে C1 হচ্ছে এটা, C2টা তো মনে করো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওটা ত্বরণে বলে দিলাম। এটা বেগের ক্ষেত্রে বলবে যে C1টা সমান 2 মিটার পার সেকেন্ড আর C2টা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে এবার ধরো আমরা ক্যালকুলেশনে C1 আর C2 এর প্রথমে গড় বেগ যদি বলি, তাহলে গড় বেগটার ক্ষেত্রে তোমাদের ধরো 2, তাহলে গড় বেগ মানে সি যদি অ্যাভারেজ করি আমি, তাহলে সি অ্যাভারেজ করলে ধরো সি অ্যাভারেজ, তাহলে সি বার নিচ্ছি, তাহলে কত হবে 3 প্লাস হচ্ছে 2, মানে এটা হচ্ছে তোমাদের বা এটা 2 বলি তো মানে 5/2, 5/2 মানে হচ্ছে আড়াই। এবার ধরো যদি CRMS নিয়ে তাহলে এখানে কত হবে, CRMS নিলে হচ্ছে দেখো ক্যালকুলেশন অনুযায়ী 3 স্কোয়ার, ঠিক আছে, মানে রুট ওভার ধরো 3 স্কোয়ার প্লাস এখানে ধরো 4 স্কোয়ার বাই দুটো কোণা, প্রায় অ্যাপ্রক্স ভ্যালুতে কিন্তু ইকুয়াল আসবে, মানে 2.5 এর কাছাকাছি যেমন এলো। তাহলে এটা হবে ধরো 9 প্লাস হচ্ছে 16 বাই হচ্ছে 2, তার মানে ধরো এইখানে 5/5 করবো না, 25 এগুলি, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 25/2, ঠিক আছে। রুট ওভার 25/2 মানে হচ্ছে নিচে ধরো এই মানটা আমি ক্যালকুলেটারে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রুট ওভার 25/2, দেখো অ্যাপ্রক্স ভ্যালু 3.53, ঠিক আছে। তাহলে ধরো আচ্ছা এইখানটাতে আমি 4 লিখে দিয়েছি, এটা তোমাদের ক্ষেত্রে আমি ধরো 2 নিয়ে করি, তাহলে এটা কত হবে 4 হয়ে যাবে, ঠিক আছে। 4 হলে এটা ধরো ক্যালকুলেশনে অক্টোবর 13/2। দেখো আগে এটা আমি 4 নিয়েছিলাম ভুল করে আর কি, তো 4টার জন্য আমার 3.5 এর কাছাকাছি মান এলো। এবার যদি আমি যে আগের মানটা নিয়ে একটা যে 3 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড, তাহলে এটা ধরো 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে এখানে হচ্ছে 9 আর এখানে 4, নিচে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 13/2। 13/2টা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অ্যাপ্রক্স ভ্যালু 2.549, ঠিক আছে, মানে এটা ধরো 2.549 এরকম একটা ভ্যালু, মানে 2.6 এর কাছাকাছি, আর এখানে দেখো 2.5 এর কাছাকাছি, মানে অ্যাপ্রক্স ভ্যালু তো সমান হবে। যদি এবার দুদিকে দুটো ভেক্টরের মধ্যে যে সমস্যা থাকে, দুটো বিপরীত বেগ সমান প্রকৃতির হয়ে যায়, তখন সেক্ষেত্রে যে 0 হয়েছিল সেই সমস্যা কিন্তু আর হবে না, মানে মান কিন্তু চলে আসবে এই RMS ভ্যালোসিটিতে। এবার তোমাদের ছোটোখাটো যে অঙ্কগুলো থাকে, এরপর তোমাদের চাপের ব্যাপারটা দেখাবো। এখান থেকে এই ধরনের অঙ্ক থাকে, RMS ভ্যালোসিটি বার করতে দেয়, বা অনেক সময় তোমাদের গড় বর্গবেগ যেটা আছে ও এরকম ছোটোখাটো বর্গবেগ এবং 10টা কোণা দিয়ে দেয়, সেক্ষেত্রে এত যদি বেগ থাকে তাহলে সেক্ষেত্রে তার গড় বর্গবেগটা কত হবে, ঠিক আছে।
এরপর দেখো আমি চাপের ব্যাপারটা দেখাবো।